সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ক্যান্সার জয়ের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছে আমি ডক্টর ইফাত জান্নাত ইফা। দর্শক, মার্চ মাসকে আমরা পালন করে থাকি কোলোরেক্টাল ক্যান্সারের সচেতনতা দিবসের মাস হিসেবে। এই মাসে আমরা কোলোরেক্টাল ক্যান্সারের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবং সারা বিশ্বব্যাপী সেগুলো পালন করা হয়। বর্তমানে বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিজ্ঞান ফার্মাসিউটিক্যালস পিএলসি এর আন্ডারে আমরা আমাদের আজকের আয়োজনটি সাজিয়েছি। আজকে আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিকার এবং তার চিকিৎসা নিয়ে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক স্যার, ক্যান্সার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অর্থনীতিবিদ, সভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে আমার দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, যেহেতু আজকে আমরা কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে আলোচনা করব, তাই শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই কোলোরেক্টাল ক্যান্সারের ইনিশিয়াল বা প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ আসলে দেখা যায়? প্রথম প্রশ্নটি অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমরা সকল ক্যান্সারের মধ্যেই যে জিনিসটি দেখি সেটি হচ্ছে ক্যান্সার যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেটার এক ধরনের উপসর্গ নিয়ে আসে। আর ক্যান্সারটা যদি ছড়িয়ে থাকে অন্য কোনো অর্গ্যানে তাহলে সেটার আবার এক ধরনের উপসর্গ আছে। তো আমরা ধরে নিচ্ছি যে একটা কোলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট প্রাথমিকভাবে যে ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে সেটি হচ্ছে যে মলত্যাগের মধ্যে, অর্থাৎ আমরা যে আমাদের যে টয়লেট হয় সেই টয়লেটের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, অর্থাৎ যদি কখনো কেউ বিগত কয়েকদিন থেকেই তার ডায়রিয়া হচ্ছে, তার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এটা যদি অল্টারনেট থাকে তাহলে একটা উপসর্গ নিয়ে আসতে পারে। মলত্যাগের সময় যদি টয়লেটের সাথে বা বাথরুমের সাথে যদি রক্ত আসে সেটি মলত্যাগের আগে আসতে পারে, যখন বাথরুম হচ্ছে তখন হতে পারে, তার পরেও হতে পারে। আচ্ছা। এছাড়া পেটে একটা ব্যথা হচ্ছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই, কিংবা এরকম উপসর্গ নিয়ে আসতে পারে যে তার শরীরের মধ্যে তেমন কোনো উপসর্গ নেই কিন্তু সে খুব দুর্বল ফিল করছে, সে তার স্বাভাবিক কাজ করতে পারছে না, তার কাজের কোনো স্পৃহা নেই, এরকম উপসর্গ নিয়েও কিন্তু আসতে পারে। এছাড়া এমনও হতে পারে যে একটু অ্যাডভান্স যদি হয়ে যায় তাহলে তার পেটে পানি চলে আসতে পারে, পানি আসলে পরে তার পেট ফোলা দেখা যেতে পারে, কিংবা এই কোলোরেক্টাল ক্যান্সার যদি আমার লিভারে চলে আসে তাহলে সেখানে আবার লিভারটা আক্রান্ত হওয়ার কারণে তার জন্ডিস নিয়ে আসতে পারে। ইভেন খাওয়া দাওয়া করছে কিন্তু হজম হচ্ছে না, বমি করছে, এরকম উপসর্গ নিয়েও কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের। সুতরাং এটা এমন একটা বিষয় যে ঠিক অন্য সাধারণ রোগের সাথে এটা মিলিয়ে নেওয়া হয়, যে কারণে আমাদের কাছে অনেক সময় রোগীরা একটু দেরিতেই আসে। জি স্যার, অনেক ক্ষেত্রে তো দেখা যায় পাইলস, ফিস্টুলা এগুলোর সাথেও আমরা মিলিয়ে ফেলছি, আবার পেশেন্ট ক্যাকাইশিক হয়ে যাচ্ছে, ইউজুয়ালি যেমনটা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। জি স্যার, এই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো কোলোরেক্টাল ক্যান্সার শনাক্ত করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি? আমরা এটা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে রক্তের কিছু পরীক্ষা করতে পারি, আমাদের স্টুলের কিছু টেস্ট করতে পারি, আর সরাসরি আমাদের কোলোরেক্টাল যে জায়গাটা সেটাকে পরীক্ষা করতে পারি। রক্তে একটা সাধারণ আমরা যেটা বলি যে কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা করলে দেখা যাবে যে তার হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম। জি স্যার, যেহেতু মলের সাথে রক্ত যাচ্ছে, এবং যে কারণে আমাদের রোগীরা কিন্তু খুব দুর্বল বলে যে আমি গত 6 মাস ধরে আমি কোনো কাজের স্পৃহা পাচ্ছি না, যে কথা আমি প্রথমে বলছিলাম, এটা একটা। আর রক্তের মধ্যে আমরা বলি টিউমার মার্কার, এটা সিইএ বলে একটা মার্কার আছে, বা CA-19-9, এটা স্পেশাল টেস্ট, এটা থেকে আমরা বুঝতে পারি, এটা সাধারণত বেশি হয়। এছাড়া মল পরীক্ষা করা, যেটাকে অকাল ব্লাড টেস্ট বলে, অর্থাৎ মলের সাথে হয়তো সে দেখছে না যে রক্ত যাচ্ছে কিন্তু পরীক্ষা করে বোঝা যায় যে এখানে হয়তো রক্ত গিয়েছে। আর সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে কোলোনোস্কোপি করা, অর্থাৎ একটা যন্ত্রের মাধ্যমে ভেতরের অংশটা দেখা এবং দেখে সেখানে একটা ইমপ্রেশন তৈরি করা যে এটা এমন কিছু হতে পারে যেটা ক্যান্সারের দিকে, এবং সেখান থেকে আবার টিস্যু নিয়ে পরীক্ষা করে নিশ্চিত হওয়া, আমরা আবার বায়োপসি করে পরীক্ষা নিরীক্ষা এবং একটা আলট্রাসোনোগ্রাফি করা, যেটা খুব কম খরচে এটা করা যায়, সেটাও করা যেতে পারে। আচ্ছা স্যার, যেমনটা আপনি বলছিলেন কোলোনোস্কপির কথা, তো বাংলাদেশি মানুষের মাঝে আসলে একটা ট্যাবু কাজ করে কোলোনোস্কপি নিয়ে, তাদের মাঝে একটা ভয় থাকে, পর্দা মেনটেন করার একটা ব্যাপার থাকে মায়েদের বোনেদের মাঝে। তো আসলে কোলোনোস্কপি কি কোনো জটিল প্রক্রিয়া, এর মাঝে কি কোনো ঝুঁকি আছে? না, আমি মনে করি যে কোলোনোস্কোপি খুব একটা জটিল প্রক্রিয়া না।
আর যেটা ট্যাবু যে হ্যাঁ একটা পর্দার ব্যাপার যে হ্যাঁ আমাদের কোলোনোস্কোপি করার জন্য যে খুব বেশি ফিমেল স্পেশালিস্ট আছেন সেটা না, কিন্তু আমি মনে করি যে চিকিৎসার ক্ষেত্রে এই জায়গাটাকে একটা আস্থায় নিয়েই বলা উচিত যে এখানে পুরুষ মহিলা কোনো বিষয় না। আর কোলোনোস্কোপি সাধারণত খুব বেশি জটিল কোনো প্রক্রিয়া না, এটি একটি যন্ত্রের সাহায্যে আমাদের মলদ্বার দিয়ে পুরো কোলন এবং রেকটাম পুরোটা দেখা হয়। একটা হচ্ছে ফুল কোলোনোস্কোপি আর একটা শর্ট কোলোনোস্কোপি আছে, এবং এটা ক্যামেরা দিয়ে ভেতরে দেখা হয় যে কী ধরনের সমস্যা আছে, এবং প্রয়োজন হলে সেখান থেকে টিস্যু নিয়ে বায়োপসি করে তারপরে পরীক্ষা করা হয় নিশ্চিত হওয়ার জন্য যে তার কোলন ক্যান্সার বা রেকটামে ক্যান্সার হয়েছে। কিন্তু এইখানে একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিতে চাই যে সতর্কতার জায়গাটা, যারা ব্লাড থিনার খাচ্ছেন, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এটা যারা খান তারা কিন্তু যখন কোলোনোস্কোপি করা হবে তখন কিন্তু ওই বিশেষজ্ঞ চিকিৎসককে বলতে হবে যে আমি এই ট্যাবলেটটা খাচ্ছি, কারণ যখন ওখানে কিছু টিস্যু নিয়ে আসা হবে তখন ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সুতরাং এই জায়গাটাই শুধু সতর্ক থাকতে হবে, এখানে ভয় পাওয়ার মতো কোলোনোস্কোপি করার কোনো সুযোগ নাই। তবে কোলোনোস্কোপি করার আগে কিছু প্রিপারেশন আছে, 24 ঘন্টার আগে একটা প্রিপারেশন আছে, ওইটা একটু খেয়াল রাখতে হবে যে তখন আমার গাট পরিষ্কার করার জন্যে যে প্রক্রিয়া করা হয় তাতে একটু শরীর দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে স্যালাইন তো দেওয়াই হয়। সুতরাং আমি মনে করি যে এটা নির্ভয় করা যায়। জি আচ্ছা স্যার, কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সারের কি কোনো পার্টিকুলার এজ গ্যাপ আছে বা এজ লিমিট আছে, যে ইয়াং এজে বেশি হচ্ছে বা ওল্ড এজে বেশি হচ্ছে, নাকি যে কোনো এজে আসলে হতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোলোরেক্টাল ক্যান্সারের আমরা একটা গথ যেটা ফর্মাল যে এজ লিমিট সেটা হচ্ছে 45 থেকে 75, 45 থেকে 75 বছর বয়স। কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে, বিশেষ করে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে 45-এর আগে কিন্তু আমরা এখন রোগী পাচ্ছি। আমাদের তরুণ সমাজের মধ্যে কিন্তু কোলন ক্যান্সারটা বেশ পাচ্ছি, যেটি আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। এবং আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি এটাও মেসেজটা দিতে পারি যে তরুণ সমাজ যেন একটু সতর্ক হয়, তাহলে কোলোরেক্টাল ক্যান্সারের হাত থেকে মুক্ত থাকার একটা সুযোগ আছে। স্যার, ইয়াং জেনারেশনের এই যে কোলোরেক্টাল ক্যান্সারের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, এখানে ধূমপান বা অ্যালকোহলের ভূমিকা কতটুকু? নিশ্চয়ই আমি মনে করি যে ধূমপানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে এক্সপেরিয়েন্স সেখান থেকে দেখছি যে আমাদের তরুণরা তারা আগে যেমন খুব তামাকে আসক্ত ছিল, এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে ই সিগারেট। এই ই সিগারেট এবং তামাকের মধ্যে নিকোটিন থাকে। নিকোটিনটা, এই কেমিক্যালস যেটা, এটি কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার জন্য একটা বড় উপাদান। সুতরাং এই অভ্যাসটা যাদের মধ্যে আছে, যেটা আপনি বললেন যে তামাক বা অ্যালকোহলের তো আছে, এই তামাকেরও আছে। সুতরাং এটি ই সিগারেট হোক, অনেকে কিন্তু এরকম একটা মিথ তৈরি করেছে যে আমি সিগারেটের পরিবর্তে ই সিগারেট খেলে এটা কোনো ক্ষতি নেই। না, এটার মধ্যে ফর্মালডিহাইড আছে, এই কেমিক্যালসটা এবং নিকোটিন, এগুলো কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার জন্য একটা উপযুক্ত অনুষঙ্গ। পাশাপাশি আরেকটা হচ্ছে যে আমাদের যে রিচ ফুড যেটা খায় আমাদের ইয়াং জেনারেশন, এখন কিন্তু প্রসেসড ফুড, তারপর আমরা এসএসবি বলি, সুগার সুইটেন বেভারেজ, যেটা কোমল পানীয়, তো এগুলো কিন্তু যেমন এইগুলো কিন্তু আমি মনে করি যে, বা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার একটা প্রধান ঝুঁকি, অন্যতম কারণ। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে আমি জানতে চাই, যেহেতু এখন ইয়াং এজেও বেশি হচ্ছে, তাহলে আসলে কত বয়স থেকে এর জন্য স্ক্রিনিং শুরু করা উচিত? কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্ক্রিনিংয়ের পারফেক্ট এজ কোনটা? না, আমরা যদি এখন একটা কারো গাইডলাইন ফলো করি, সে ফলো করতে গেলে হিসাবটা কিন্তু 45 থেকে 75-এর মধ্যেই আমাদের, তো 45 হচ্ছে কাটমার্ক। কিন্তু এটা বলা আছে যদি কোনো ফ্যামিলিতে একটা হিস্ট্রি থাকে যে তার বংশে কারোর কোলন ক্যান্সার হয়েছে বা কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে, সেই মানুষটার কিন্তু 40 বছর বয়স থেকে স্ক্রিনিং করতে হবে। সুতরাং আরও 5 বছর এগিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু তারপরেও স্ক্রিনিং তো বাই ডেফিনেশন এটা হচ্ছে আপনার ভাস্ট জেনারেশন, অনেক পপুলেশনকে নিয়ে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের হয়তো তরুণরা হয়তো ইয়েতে পড়ছে না, কিন্তু আমি মনে করি যে স্ক্রিনিংয়ের জন্য এই জায়গাটাতে আরেকটু আমাদের দেশে প্রেক্ষাপটে এজ লিমিটটাকে নামিয়ে আনতে হয়। কিন্তু সবচেয়ে আশঙ্কার জায়গা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোলন ক্যান্সারের জন্য বা কোলোরেক্টাল ক্যান্সারের জন্য স্ক্রিনিংয়ের কোনো ন্যাশনাল গাইডলাইন নাই, বা এটা এখনো আমাদের শুরু হয়নি।
স্যার এখন যেহেতু রমজানের সময় চলছে, তাই আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে ইফতার এবং সেহরিতে আসলে আমাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত যাতে আমরা কোলোরেক্টাল ক্যান্সারকে অ্যাভয়েড করতে পারি। দেখুন, এটা আমরা হয়তো অনেক সময় এই প্রশ্ন করার জন্যে করি, কিন্তু আসলে না, আমাদের জনগণকে বুঝতে হবে আমাদের যে এই খাদ্য অভ্যাস, যেটা বিশেষ করে রমজান এবং রমজান মাসের সেহরি এবং ইফতারের সময় আমরা একটু ভাজা পোড়া মুখরোচক খাবার খেতে চাই, কিন্তু এই তৈলাক্ত ভাজা পোড়া এই খাবারগুলো কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার জন্য একটা ঝুঁকিপূর্ণ খাবার। সেক্ষেত্রে এগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমাদের সবচেয়ে উত্তম হচ্ছে ফাইবার যেখানে আছে, বিশেষ করে আমাদের ফ্রুটস, ফল, তারপরে সবজি, পানি, এগুলো বেশি করে খেতে হবে এবং যতটা সম্ভব তেলযুক্ত খাবার অ্যাভয়েড করা সবচেয়ে ভালো। আচ্ছা স্যার, কোলোরেক্টাল ক্যান্সার কি আসলে রেড মিট থেকে হতে পারে কিনা, যারা খুব বেশি রেড মিট খান? হ্যাঁ, নিশ্চয়ই। খাবারের একটা বড় অংশ হচ্ছে যে রেড মিট বা লাল মাংস, যেটা বিশেষ করে আমাদের গরু, তারপরে খাসির মাংস, এগুলো থেকে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বাড়ে। আচ্ছা স্যার, যেহেতু এখন মার্চ মাস অ্যাওয়ারনেসের একটা মান্থ, স্যার গ্রামে, উপজেলায় বা জেলায়, ইভেনচুয়ালি এই যে আমাদের আরবান এরিয়াতে আমরা অ্যাওয়ারনেসটা কিভাবে বাড়াতে পারি কোলন ক্যান্সারের এগেইনস্টে? এখানে আসলে 3 দিক থেকে আমাদের কাজ করার সুযোগ আছে। একটি হচ্ছে সরকারি পর্যায় থেকে আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলে, ধরা যাক আমরা ইউনিয়ন সাব সেন্টার যদি চিন্তা করি, আমরা যদি কমিউনিটি ক্লিনিকগুলো চিন্তা করি, তাহলে এখানে সরকারের একটা বড় অংশ, স্বাস্থ্য বিভাগের বড় অংশ এখানে কর্মীরা কাজ করছে। তো সেখানে যদি আমরা মেসেজগুলো দিতে পারি তাহলে এটি একটি ব্যাপার হতে পারে। আর এটি কিন্তু একটা জনস্বাস্থ্য সমস্যা, সুতরাং এটি শুধুমাত্র স্বাস্থ্য বিভাগের কাজ না। এখানে আমাদের যদি শিক্ষা মন্ত্রণালয় যদি কাজ করে, অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তকে যদি আমরা সকল ধরনের ক্যান্সারের সাথে এটিকেও যুক্ত করতে পারি যে একটা পাঠদান, সুতরাং আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু গ্রামেগঞ্জে থেকেও কিন্তু তার ব্যাপারে জানতে পারে। সুতরাং সরকারের ভেতর থেকে একটা অংশ হতে পারে। আরেকটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, যেমন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ অসংখ্য সংগঠন আছে যারা স্বাস্থ্য নিয়ে কাজ করে, এবং তারা শুধু ক্যান্সার নিয়ে কাজ করে এমন না, স্বাস্থ্য নিয়ে কাজ করছে। সেখানেও কিন্তু আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, আমাদের উঠোন বৈঠক করতে পারি, এবং সেই জায়গায় কিন্তু আমরা এই তথ্যগুলো দিতে পারি যে কী কী ঝুঁকিগুলো থাকলে পরে আমাদের সকল ধরনের ক্যান্সারের সাথে কোলন ক্যান্সারও যাতে না হয়, আমাদের যে হেলথ হ্যাবিট সেটা যেন, বা খাদ্যের যে অভ্যাস সেটা যেন আমরা পরিবর্তন করতে পারি, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আজকে যে মাস মিডিয়া যেভাবে কাজ করছেন, আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এরকম অসংখ্য অনুষ্ঠান যদি হয়, তাহলে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু এই ব্যাপারে সচেতন হতে পারবে। আচ্ছা স্যার, তার মানে আমরা যদি আসলে আমাদের মাঠ কর্মী যারা আছেন স্বাস্থ্য খাতের, তাদের মাধ্যমে অ্যাওয়ারনেসটা গ্রামের এরিয়াগুলোতে ছড়াতে পারি, তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ। এছাড়া পাঠ্যপুস্তকে যদি আমরা ক্যান্সার বিষয়ে একটা সাবজেক্ট অ্যাড করতে পারি, তাহলে সেটা অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি এই সাথে একটা জিনিস যুক্ত করতে চাই যে ক্যান্সারটা এখন আমাদের প্রায় 3 ভাগের 2 ভাগ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ অসংক্রামক রোগের আক্রান্ত হয়ে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে ক্যান্সার বিষয়টাকে কিন্তু প্রাধান্য দিয়ে আমাদের পাঠ্যপুস্তকে আসা উচিত। আচ্ছা স্যার, আমরা যেমনটা জানি যে বিকেন ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে প্রথম অ্যান্টি ক্যান্সারাস ড্রাগ নিয়ে এসছে। তো আসলে এই যে ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য বর্তমানে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি কতটা সহায়ক ভূমিকা পালন করছে বা এর আগেও করেছে বলে আপনি মনে করছেন? দেখুন, আমাদের সবচেয়ে বড় পাওয়ার বিষয়টি হচ্ছে যে ক্যান্সার, বিশেষ করে কোলোরেক্টাল ক্যান্সারের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সার্জারি, খুব সুন্দরভাবে আমাদের দেশে সার্জারি হয়। তার মধ্যে ওষুধের মাধ্যমে চিকিৎসা, যেটা কেমোথেরাপি বলে, সেটা কেমোথেরাপি হতে পারে, টার্গেটেড থেরাপি হতে পারে, ইমিউনোথেরাপিতে হতে পারে, এগুলো যেমন আছে। তারপরে টিকিআই বা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর, এই জাতীয় ওষুধগুলো কিন্তু আছে। আর ক্ষেত্র বিশেষ করে রেকটামের ওখানে রেডিওথেরাপির প্রয়োজন হয়, এগুলো আমাদের দেশে সবই আছে। একটা জায়গায় আমাদের বিপ্লব ঘটে গেছে, সেটি হচ্ছে যে ক্যান্সার চিকিৎসার জন্য যে ঔষধের ব্যবহার, যতগুলো ওষুধের ভাগের কথা আমরা বললাম, বিকন ফার্মাসিউটিক্যালস সহ বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু এই ওষুধগুলো তৈরি করছে। এবং আপনি শুনে অবাক হবেন, হয়তো আপনি জানেনও, সেটি হচ্ছে যে বাংলাদেশে তারা যে আমাদের চাহিদা আছে তার 95% চাহিদা মিটিয়ে বাকি ওষুধগুলো কিন্তু রপ্তানিও করছে। সুতরাং স্ট্যান্ডার্ড যে মান সেটি কিন্তু রক্ষা করা হচ্ছে, যে কারণে খুব কম খরচে, তুলনামূলকভাবে কম খরচে আমাদের রোগীদের আমরা
ক্যান্সার ঔষধের যে ব্যবস্থাপনা সেটি কোলোরেক্টাল ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারে আমরা প্রয়োগ করতে পারছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে। জি স্যার। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।